সত্যি কথা বলতে আমাদের কথাটা বলছি, এর কারণ হলো আমি, ভায়া এবং বৌঠান কোনোবারই শান্তিতে কোথাও ঘুরতে যেতে পারিনি। যেইখানেই যাই না কেন, কোথাও না কোথা থেকে একটা কেস এসে হাজির হবেই। আর আমার সত্যান্বেষী বন্ধুটি তো কাজ বলতে অন্ধ, সুতরাং আমাদের সেইভাবে কোনোদিনও নিরিবিলিতে ঘোরার হয়ে ওঠে না। তাই বৌঠানের একটু অভিমান হয় বই কি। আমাদের তো মাঝে মাঝেই কোথাও না কোথাও ঠিক যাওয়া হয় এই কেসের খাতিরে, তবে বৌঠান কোথাও গিয়ে উঠতেই পারে না। তাই এইবার যখন ঠিক হলো পুরুলিয়া যাওয়ার কথা, তখন আমি নিজে থেকেই একটু সরে এসেছিলাম। কারণ একটাই, সদ্য বিবাহিত দম্পতিকে একটু একান্তে সময় কাটাতে দেওয়া। আমায় তারা বারবার যেতে বলবে আমি জানি, তবে বন্ধু হিসেবে আমার মনে হয় আমার নিজে থেকেই এটা করা উচিত। তবে তার অন্য আরও একটা কারণও অবশ্যই আছে। বাড়িতে বসে প্রকাশকের নতুন বইটার কাজও নিরিবিলিতে শেষ করে ফেলা। এক ঢিলে দুই পাখি। ওদের দুইজনকে একান্তে সময়ও কাটাতে দেওয়া যাবে এবং বাড়ি খালি থাকার জন্য আমিও শান্তি মনে নিজের উপন্যাস শেষ করতে পারবো। এরই মধ্যে গত সপ্তাহে একটা জটিল কেসের সমাধান করেছিল ভায়া। কেসটা ছিল খুবই প্যাঁচালো, তাই ওর সাথে অপরাধীর বুদ্ধির লড়াই যে বেশ হয়েছে তা বলাই বাহুল্য। তাই কেসটা মিটে যেতে যেমন কথা ছিল, একটু শান্তির খোঁজে আর কিছুটা বৌঠানের পীড়াপিড়িতে 3 দিনের জন্য পুরুলিয়া ঘুরে গতকাল রাত্রেই বাড়ি ফিরেছে আমার সত্যান্বেষী বন্ধুটি। আমি ভায়াদের সাথে গিয়ে উঠতে পারিনি, বিশেষ কিছু লেখালেখি সংক্রান্ত জরুরি কাজের জন্য। কাল রাতে ওরা ফেরার পর ভীষণভাবে ক্লান্ত ছিল, তাই আর বিশেষ কিছু জানা হয়নি ওদের ঘোরার ব্যাপারে। আজ সকালে চা খেতে খেতে ওদের ঘোরার গল্পই শুনছিলাম। এরই মধ্যে ভায়া একটু মস্করা করে বলে উঠল, কি হে ভায়া, এই কদিন যে বাড়িতে বসে বসেই লেখার কাজে মন দেবে বলেছিলে, সেই কাজটার খবর কতদূর এগোলো? প্রকাশক মশাই কি নতুন উপন্যাসটি হাতে ধরার সুযোগ পেয়েছেন? হ্যাঁ, উপন্যাস লেখা প্রায় শেষ হয়েই উঠেছিল, তাই প্রকাশক মশাইকে আমি নিজে বাড়ি বয়ে গিয়ে সেটা দিয়ে এসেছি। প্রকাশক মশাই তো সময়ে কাজটা পেয়ে সাথে কিছু সাম্মানিকও ধরিয়ে দিলেন খুশি হয়ে। ওই আর কি। তার মানে বলছো আমরা না থাকায় তোমার সুবিধাই হয়েছে। লক্ষ্মী লাভ তো ঘটলো একটা বড়সড়। তবে বুঝলে ভায়া, এই মার্চের সময় শহর কলকাতায় শীতের আমেজ আর প্রায় নেই বললেই চলে, বরং প্যাচ প্যাচে গরম। কিন্তু পুরুলিয়ার আবহাওয়া কিন্তু এখন বেশ ভালো, অন্তত গরমে কষ্টটা সেরকম নেই। এখনও সেই স্থানে লালমাটির টানে বারবার ফিরে যেতে ইচ্ছে হয় বইকি। ওই বড় বড় অজস্র বন জঙ্গল, সবুজ প্রকৃতি আমায় টানে প্রতিটা বার। ওই শান্ত গ্রাম বাংলার নির্জন পথগুলো এবং আর তার সঙ্গে পলাশের উজ্জ্বল লাল ঘনঘটা মনের মধ্যে কবি কবি ভাব নিয়ে আসছিল বইকি। আরও কিছুদিন থাকলে আমার বিশ্বাস আমিও একজন কবি রূপে আত্মপ্রকাশ করতাম ভায়া। আমি বলতে যাচ্ছি যে বৌঠান খুশি তো। আসলে তাকে তো কোথাও ঘুরতে নিয়ে যাওয়া হয় না, তাই জন্যই তো এই হঠাৎ যাত্রা। তা তিনি এখন খুশি হয়েছেন তো? এই কথা চলতে চলতেই হঠাৎ টেলিফোনটা কর্কশ শব্দে বেজে উঠল। ভায়া উঠে গিয়ে টেলিফোনটা রিসিভ করলো। ওর গলা পেলাম, কিন্তু টেলিফোনটা পাশের ঘরে, তাই ঠিক করে শুনতে পেলাম না যে কার সাথে কি কথা হচ্ছে। মিনিট 2-3 পর ও ঘরে আসার পর জিজ্ঞেস করলাম, কি হয়েছে গো, কে ফোন করেছিলেন? তোমার মুখের দিকে তাকিয়ে যা বুঝতে পারছি নতুন কোনো কেস নাকি? হ্যাঁ, নতুন রহস্যই বটে। স্বয়ং কমিশনার সাহেব ফোন করেছিলেন। নাকি কোনো একটি বড় লোক পরিবারের একজন মহিলা নিখোঁজ। তাকে কেউ কয়েকদিন ধরে হলো খুঁজে পাচ্ছে না। পুলিশ নিজেদের মতো কাজ করছে, তবে আমায়ও তিনি আসতে বললেন সাহায্যের জন্য। আমি জানি ভায়া এখন নাম ডাক হওয়ার পর থেকেই অনেকবার অনেক থানা থেকে ওকে সাহায্য করার জন্য ডাক আসে। পুলিশের লোকেরা যে ওকে প্রচণ্ড সম্মান করে তা আর বলে দিতে হয় না। তার ওপর খোদ পুলিশের বড়বাবু কমিশনার সাহেব ফোন করেছিলেন, সুতরাং ব্যাপারটা বেশ ঘোরতর। তবে পুরো ঘটনাটা কি সেটা জানা দরকার, তাই আমি সরাসরি বললাম, বলো কি গো, পুলিশ কমিশনার? তাহলে তো বড় সড়ো কোনো ব্যাপার ঠেকছে। আর মক্কেল সুরে তো বড় লোক মনে হচ্ছে, সুতরাং ডান হাতের ব্যাপারটাও ভালো পাওয়া যাবেই। সুতরাং আমার মতে তো তোমার যাওয়া উচিত। তার উপর ভালো যদি রহস্যে ঘেরা কেস হয়, তাহলে কিন্তু তোমার মাথা খাটানোর খোরাকটাও জুটে যাবে। হ্যাঁ, তুমি একদম ঠিক বলেছ। তুমি সিলভার লাইন ফ্যাক্টরির নাম শুনেছ? হ্যাঁ, কেন শুনবো না। ওরা তো লোকাল কোম্পানি, অ্যালুমিনিয়ামের বাসনপত্র বানায়। বেশ বড় ধরনের আর নামজাদা কোম্পানি। কয়েক বছরে বেশ নাম করেছে শুনেছি কোম্পানিটা।
বলা যায় এমনকি বাজারে এখন যত বাসনপত্র আমরা কিনি সবটাই ওই কোম্পানিরই নাকি জিনিস। সুতরাং নাম যে আছে তার তো কোনো সন্দেহই নেই। সেখানেই কিছু হলো নাকি, বা সেই পরিবারের কিছু? ওই কোম্পানির মালিকের স্ত্রীকে গত পরশু রাত থেকে পাওয়া যাচ্ছে না। মালিকের নাম হরনাথ বিশ্বাস আর তার স্ত্রী গৌরী বিশ্বাস। পুলিশ অনেক চেষ্টা করেও ওই মহিলাকে খুঁজে পায়নি। মালিক ভদ্রলোক রীতিমতো ভেঙে পড়েছেন। চলো তাড়াতাড়ি তৈরি হয়ে নাও, বেরোতে হবে, আগে থানায় যাব। কি কি ঘটেছে আগে সবটা পুলিশের থেকে জেনে নেব, তারপর কাজে নামবো। দেখা যাক। আমি আর দেরি না করে তাড়াতাড়ি তৈরি হয়ে নিলাম। ভায়া একটা সাদা কুর্তা আর পায়জামা পরে বের হলো। এখন যতটা তাড়াতাড়ি আমাদের পৌঁছতে হবে লালবাজার পুলিশ স্টেশনে। আজ কলকাতা শহরে বোধ করা যায় কোনো রাজনৈতিক দলের মিটিং বা মিছিল আছে। পুরো রাস্তা জুড়ে তার প্রস্তুতি চলছে, আর লোকেদের সেই সব নিয়ে উত্তেজনার আর শেষ নেই। আজকাল এইসব রাজনৈতিক দলগুলির উৎপাতে রাস্তায় বেরোনো একেবারেই দুষ্কর হয়ে উঠেছে, আর এইসবের জন্য রাস্তায় হয় ঘন্টার পর ঘন্টা জ্যাম। কিন্তু কি আর করা যাবে, সব কিছু নিয়েই আমাদের এগিয়ে যেতে হবে। আমাদের রাস্তায় প্রায় দেরি হয়ে গেল 30 থেকে 40 মিনিটের কাছাকাছি। ট্যাক্সি ধরে আমরা গেলাম লালবাজার থানায়। থানায় ঢোকার মুখে কয়েকজন হাবিলদার দেখলাম ভায়াকে দেখা মাত্র হাত কপালে ঠেকিয়ে স্যালিউট করলো। বুঝলাম এরা সবাই ওকে চেনে এবং সমীহ করে চলে। সেখানে গিয়ে আমরা কমিশনার সাহেবকে পেলাম। দেখলাম উনি ভায়াকে বেশ খাতির করেন। কমিশনার সাহেব কোথাও একটা জরুরি কাজে বের হচ্ছিলেন, তাই তিনি একজন বেয়ারাকে বললেন, সাহেবদের জন্য চা জলখাবার নিয়ে আর সঞ্জয় বাবুকে ডেকে আন। আমি একটা জরুরি কাজে বেরিয়ে যাচ্ছি, তবে ওনাদের যেন কোনো কিছুতে কোনো অসুবিধা না হয়। কমিশনার সাহেব সংক্ষেপে আবার ঘটনাটা বললেন, সাথে বললেন, সঞ্জয় এই কেসটা দেখছে, ও আসুক, ও আপনাদের সবটা বিস্তারিতভাবে বলবে। আমাকে আসলে একটু বেরোতে হবে, কয়েকটা জায়গা ইন্সপেকশনে যেতে হবে। আপনারা বসুন, আমি উঠি এখন। কোনো অসুবিধে নেই, আমি সব শুনে নিচ্ছি ওনার দিয়ে। আপনার চিন্তার কোনো কারণ নেই। আপনি বরং যে কাজে বেরোচ্ছিলেন সাবধানে সেটা করে আসুন। রাস্তায় আস্তে আস্তে রাজনৈতিক দলের যে মিছিলটি বেরোবার কথা ছিল সেটার জন্য যাচ্ছেন আশা করি। আপনি একদম ঠিক ধরেছেন, সেইখানেই যেতে হবে আমায়। আইন এবং শৃঙ্খলা রক্ষার দায়িত্ব দেওয়া হয়েছে আমাদের। আপনি ব্যাপারটা ধরতে পেরেছেন, তার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে। আমি এখন আসি, কেমন? একদম একদম। মিনিট 10 পরে বেয়ারা কিছু জলখাবার আর সাথে চা নিয়ে এলো। সবে খাওয়া শেষ করেছি, তখনই ঘরে ঢুকলেন খাঁকি উর্দি পরা এক বছর 30-এর যুবক, বেশ সুদর্শন চেহারা, মজবুত ফিগার। বলে দিতে হয় না ইনি সৃঞ্জয় বাবু। তিনি আমাদের দেখে ইংরেজি কায়দায় হ্যালো জানিয়ে কথা বলা শুরু করলেন। হ্যালো ব্যোমকেশ বাবু, নাইস টু মিট ইউ। আমি আপনার কথা অনেক শুনেছি, কিন্তু প্রথমবার দেখা করার সৌভাগ্যটা যে এইভাবে আসবে তা ভাবতেও পারিনি। এই যে কেসটার দায়িত্ব আপনাকে দেওয়া হচ্ছে, এটায় আমি আপনাদের সব দিক থেকে সাহায্য করব। এই বলে তিনি ভায়ার সাথে হ্যান্ডশেক করলেন। এরপর আমার দিকে তাকিয়ে বললেন, আরে অজিত বাবু যে, আপনার লেখাই তো সাধারণ জনতার কাছে ব্যোমকেশবাবুর পরিচয় মশাই। আপনিও এসেছেন দেখে খুব খুশি হলাম। আপনাদের দুইজনের সাথে দেখা করেই ভালো লাগছে। চলুন এবার আসল কেসের ব্যাপারে এগোনো যাক। আমার সাথেও করমর্দন করা হয়ে গেলে ভায়া বলল, সঞ্জয়বাবু, আপনার সঙ্গে পরিচয় হোক, খুব ভালো লাগলো। এবার এই কেসটা একটু খুলে বলুন তো আমাকে। ইয়েস, দ্যাট পিকুলিয়ার কেস, কৈলাসে গৌরী, রাইট? মানে ঠিক বুঝলাম না আপনার কথাটা। আপনি কি হেয়ালি করে কথা বলছেন? সরি মশাই, একটু রসিকতা করার স্বভাব আছে আর কি। ওই যে হরনাথ বাবুর স্ত্রী, তারই নাম গৌরী, আর তার কোনো খবর নেই গত 2 দিন ধরে। লাশ হয়ে গেছেন কিনা তাও তো জানি না মশাই, তাই বললাম কই লাশ। ভায়া একটু মুচকি হাসল, তারপর ওনার উদ্দেশ্যে বলল, গৌরী দেবীকে শেষ কোথায় কখন দেখা গেছে সঞ্জয়বাবু? গত পরশু সন্ধ্যায় কারখানার মালিক হরবাবু কারখানা থেকে বাড়ি ফেরার পর তার স্ত্রীকে শেষবার দেখেছিলেন, আর রাতে প্রায় 9:30 নাগাদ শেষবার দেখে কাজের মেয়ে কাবেরী। আচ্ছা, সব বুঝলাম, তবে আপনি আমাকে এটা বলুন যে বাকি রাতে হরবাবুর সঙ্গে ওনার স্ত্রীর সাক্ষাৎ হয়নি তাহলে? এই ব্যাপারটা আমার জানা কিন্তু অত্যন্ত জরুরি। না ব্যোমকেশবাবু, সেদিন রাত 8টা নাগাদ মালিক হরনাথ বাবু
নিজের এক বিজনেস পার্টনারের জন্মদিনের পার্টিতে তার বাড়িতে গিয়েছিলেন। ফিরেছিলেন গভীর রাতে, এই ধরুন 2:30-এর সময়। সুতরাং সেই দিন আর ওনাদের তেমনভাবে সাক্ষাৎ হয়নি। আপনি এমন প্রশ্ন করবেন সেটা আমি আন্দাজ করেছিলাম। আচ্ছা বেশ, বাড়ির দরজাকে খুলে দিয়েছিল ওনাকে? বাড়ির কাজের লোক নিশ্চয়ই। আগে না ব্যোমকেশবাবু, ওনার কাছেই চাবি ছিল। উনি নিজেই দরজা খুলে ঢুকেছেন বাড়িতে। সেদিন রাতে বেশ কিছুটা নেশা হয়েছিল তার, তাই আর স্ত্রীর ঘরে যাননি। সেই রাতে তিনি নাকি অন্য একটি ঘরে গিয়ে ঘুমিয়ে পড়েন। তবে উনি নেশা করে থাকার জন্য ওনার নাকি রাতে কি করেছেন বা ঘটেছে কিছুই মনে নেই, বুঝতেই পারছেন আপনি। ওনারা দুজন কি আলাদা ঘরে থাকতেন? ব্যাপারটা বড়ই অদ্ভুত লাগছে কিন্তু শুনতে। এটার পেছনে কিন্তু রহস্য লুকিয়ে থাকতে পারে। ওদের দুজনের তেমন একটা বনিবনা ছিল না আসলে। আমি আপনাকে খুলে বলছি, শুনুন। অবশ্যই বলুন, এর বিশেষ কোনো কারণ অফিসার? এরই মধ্যে ভায়াকে দেখলাম নিজের পকেট থেকে একটা সিগারেট বার করে ধরিয়ে সেটা মুখে একরাশ ধোয়া ছাড়ল। সৃঞ্জয়বাবুকেও একটা অফার করেছিল, তবে তিনি নাকি এইসব খান না। তবে সামনে কেউ খেলে ওনার কোনো অসুবিধে নেই। সেটা শুনেই ভায়া সেটা জ্বালালো। আগে হ্যাঁ, আসলে হরবাবুর বয়স 65 বছর আর ওনার স্ত্রীর 51 বছর। ওদের 27 বছরের বিবাহিত জীবন খুব একটা সুখের ছিল না, সন্তানাদিও নেই। আর খুব রিসেন্টলি গৌরীদেবী হরবাবুর খারাপ পাড়ায় যাবার অভ্যেসের কথা জানতে পারেন। আর এই বয়সে এসে এইসব সত্যি লজ্জার। তাই গত কয়েক মাস যাবৎ ওরা আলাদাই থাকতেন। বড় বাড়ির গোপন কিচ্ছা, সঙ্গে সম্মানহানি আর লোকলজ্জার ভয়। আপনি তো দেখছি কেসটা সম্পর্কে ভালোই হোমওয়ার্ক করেই নেমেছেন অফিসার। ইউ আর কারেক্ট ব্যোমকেশবাবু। তবে আমার বিশ্বাস আপনার ওনাদের বাড়িতে যাওয়া উচিত। ওদের বাড়ির লোকেদের সাথে কথা না বললে সম্পূর্ণ ব্যাপারটা বুঝতে অসুবিধা হবে। আমিও যাচ্ছি আপনার সাথে, বাড়ির সবার বয়ানও নেওয়া হয়ে যাবে, একসাথে কাজ। এইসব কথা বলতে বলতেই আমরা একটা পুলিশ জিপে উঠে বসলাম। গন্তব্য সিলভার লাইন ফ্যাক্টরির মালিক হরনাথ বাবুর বাড়ি। যে রাস্তা দিয়ে আমরা এবারে গেলাম সেই রাস্তাটা রীতিমতো ফাঁকা, তাই আমাদের ওনাদের বাড়ি পৌঁছতে তেমন একটা অসুবিধে হলো না। অপরদিকে সৃঞ্জয়বাবু আগে থেকেই চিনতেন বাড়িটা, তাই আমাদের সেটা খুঁজে পেতে তেমন একটা বেগ পেতে হয়নি। আচ্ছা ইন্সপেক্টর, আপনি যে যে তথ্য আমাদের জানালেন, এই সব তো বাড়ির গোপন তথ্য। সুতরাং এটা তো বাড়ির কেউ আপনাকে জানিয়েছে বলে তো আমার মনে হয় না। এই তথ্যগুলো আপনি কোত্থেকে সংগ্রহ করেছেন জানতে পারি? অবশ্যই অবশ্যই। আসলে এক্ষেত্রে আপনার ধারণা একটু বেঠিক, কারণ এসব কথা হরনাথবাবু নিজেই স্বীকার করেছেন পুলিশি জেরার মুখে পড়ে। সে কি বলবো মশাই, লজ্জায় মুখ তার লাল। সবশেষে অনুরোধও করলেন যেন এ কথা তদন্তের কাজে ছাড়া বাইরে যেন প্রকাশ না পায়। এইসব ঘটনা হলো আমি ওনাদের বাড়ির লোক, এবং এখন জানলেন খালি আপনারা। ভদ্রলোক ব্যাপারটা গোপন রাখতে বলেছেন, সুতরাং ব্যাপারগুলো বাইরে আলোচনা আমি করিনি, শুধু আপনাকেই বললাম। আচ্ছা সেসব না হয় হলো। হরনাথ আর গৌরীদেবীর যখন কোনো সন্তানাদি নেই, তাহলে বাড়িতে থাকে কারা? বাড়িতে যে যে মানুষ থাকেন তাদের বয়ান এবং সন্দেহ কি, সবটাই আমাদের জানতে হবে। ওনার বাড়িতে জনপ্রাণী বলতে 6টি। হরনাথ আর গৌরীদেবী, গৌরীদেবীর ভাইপো আর ভাইজি, আর বাড়ির চাকর রামসুন্দর আর তার স্ত্রী কাবেরী। এই কজনকে নিয়েই হরগৌরীর সংসার। তবে ওনারা যে বড় লোক সে বিষয়ে বলে দিতে হবে না আশা করি। গৌরীদেবীর ভাইপো ভাইজি ওদের সঙ্গেই থাকতো কেন, এই বিষয়ে কিছু জানেন? ব্যাপারটা কিন্তু একটু সন্দেহজনক বলেই আমার বিশ্বাস। আলবাত জানি। গৌরীদেবীর ভাই তারকনাথ আর তার স্ত্রী প্রায় 10 বছর আগে একটা পথ দুর্ঘটনায় মারা যায়। তারপরেই গৌরীদেবী তার ভাইয়ের ছেলে মেয়েকে তার কাছে এনে তোলেন। হরনাথেরও আপত্তি ছিল না, কারণ অর্থাভাব তাদের কোনোদিনই ছিল না, আর নিজেদের সন্তান নেই, তাই তারা আরও আবেগবশে এখানেই এনে তোলেন ওদের। আচ্ছা বুঝলাম। বেশ অনেক জরুরি তথ্যই আপনি জোগাড় করেছেন সৃঞ্জয়বাবু। প্রতিটা তথ্যই আমাদের পরে অনেক কাজে দেবে আমার বিশ্বাস। এর জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ সৃঞ্জয়বাবু। আমি যতদূর দেখে বুঝেছিলাম এই সৃঞ্জয়বাবু বেশ হাসি খুশি এবং করিতকর্মা লোক। তবে উনি এবার একটু হতাশ কণ্ঠে বললেন, তা তো করেছি ব্যোমকেশবাবু, কিন্তু জলজ্যান্ত মহিলাটা যে কোথায় উবে গেল তার তো কোনো হদিশ পেলাম না। যে
জানেন, আমি তন্ন তন্ন করে বহু জায়গায় খুঁজেছি, তবে কোথাও দিয়েও ওনার হদিশ পাইনি। আপনি হতাশ হবেন না সঞ্জয়বাবু, আমার বিশ্বাস আমরা খুব তাড়াতাড়ি ওনাকে খুঁজে বার করব। তবে ভদ্রমহিলা জীবিত আছে কিনা সে বিষয়ে আমার একটু সন্দেহ হচ্ছে, তবে তার কোনো প্রমাণ যদিও আমরা পাইনি। দেখা যাক। গোটা রাস্তায় ভায়া আর একটা কথাও বলল না। প্রায় আধ ঘন্টা পরে গাড়ি থামলো একটা বাংলোর মতো বাড়ির সামনে। বাড়ির নাম লেখা বিশ্বাস ভিটে। বাড়িটি মোট মিলিয়ে 2 তলা। বাড়ির দেওয়ালে এবং মেঝে সবটাই সাদা রঙের মার্বেল পাথর দিয়ে সাজানো। বাড়ির সদর দরজা কাঠের তৈরি বড় সিংহদুয়ার বলা চলে, সেটা এতটাই বড়। গাড়ি থেকে নেমে লোহার দ্বার দিয়ে আমরা ভেতরে প্রবেশ করলাম। সুবিস্তৃত বাগান, নানান ফুলের গাছ, রীতিমতো পরিচর্যা হয় যা বুঝলাম। নুড়ি পাথর বেছানো পথ পেরিয়ে আমরা এগিয়ে গেলাম বাড়িটার ভিতরের দিকে। বাইরে মোট মিলিয়ে 3টে বড় বড় বেশ দামি গাড়ি দাঁড়িয়ে আছে। গাড়িগুলোর দাম যে প্রচুর সেটা আর বলে দিতে হয় না। দূর দিয়ে দেখলে যেন ঠাউর হয় বাড়িটায় যেন দারিদ্রতা কোনোদিন প্রবেশই করেনি। মূল প্রবেশপথের সামনে আসতেই দেখলাম একটা মেয়ে ঝাঁট দিচ্ছে। সৃঞ্জয়বাবু ভায়াকে জানালেন এই মেয়েটাই কাবেরী। ইন্সপেক্টর কাবেরীকে বললেন বড়বাবু হরনাথকে ডেকে দিতে। কিছুক্ষণ বসার পরে যিনি প্রবেশ করলেন তার চেহারা দেখে মনে হলো খুবই ধকল যাচ্ছে, তার মুখ চোখ বসে গেছে, চোখের তলায় কালি। ইনিই হরনাথ বিশ্বাস। হরনাথবাবু ভায়ার দিকে ইঙ্গিত করে বললেন, আপনারা এসেছেন দেখে প্রচন্ড ভালো লাগছে, কারণ আপনারা সবাই যেভাবে তৎপরতা দেখে আমার স্ত্রীকে খোঁজার চেষ্টা করছেন সেটা দেখে খুব ভালো লাগছে। আপনাদের যা যা সাহায্য লাগবে আমাকে বলবেন, আমি সব দিক থেকে সাহায্য করব। নমস্কার, আমি একজন সত্যান্বেষী। আপনাকে কিছু প্রশ্ন করতে চাই। আশা করি আপনি সেই সকল প্রশ্নের সব সঠিক উত্তর দেবেন। আপনি কি ডিটেকটিভ ব্যোমকেশ বক্সী? কমিশনার সাহেব আমাকে আপনার কথা বলেছেন, আর সাথে সম্ভবত লেখক অজিত বন্দ্যোপাধ্যায়। আজ্ঞে হ্যাঁ, আপনি আংশিকভাবে ঠিকই বলছেন হরনাথবাবু। তবে আমি ডিটেকটিভ নই, সত্যান্বেষী মাত্র। সত্য অনুসন্ধান আমার পেশা। ওই ইংরেজির বড় বড় অক্ষর ডিটেকটিভ আমার সঙ্গে মানায় না, তাই আমি নিজে উপমা দিয়েছি সত্যান্বেষী। যাই হোক, আপনি বলুন কি বলছিলেন তারপর। আমার স্ত্রীর কোনো খবর পাওয়া গেছে ব্যোমকেশবাবু? সে কোথায়? আমি তো তার ফিরে আসার অপেক্ষায় দিন গুনছি। কোথায় যে গেল সে, কিছুই বুঝতে পারছি না আমি। এখন এখন আপনারাই আমার শেষ ভরসা। সেই সন্ধানেই তো নেমেছি হরবাবু, তবে এখনো কোনো খবর পাইনি। সেই অর্থে পরবর্তী অনুসন্ধান চালাতে আপনার বাড়ির সকলকে আমায় কিছু প্রশ্ন করতে হবে। আপনাকে দিয়েই সেই কাজটা শুরু করব হরবাবু। আবার জেরা? আমি আর পারছি না ব্যোমকেশবাবু। এর আগেও তো একবার পুলিশের কাছে বয়ান দিয়েছি। বারবার এইরকম কার ভালো লাগে বলুন তো আপনি? এরকম করলে মানুষ তো বিরক্ত হবেই। এমনিতেই আমার মনের অবস্থা আপনারা বুঝতেই পারছেন, তারপরেও ওইভাবে। হরবাবু, আপনাকে অযথা বিরক্ত করব না, কিন্তু যে কথাগুলো না জানলেই নয় তা তো আমাকে জানতেই হবে মশাই। আমরা বেশিরভাগটা পুলিশের থেকে শুনে নিয়েছি, তবে কিছু কথা আমার নিজের জানা দরকার। আচ্ছা, তবে তাই করুন, আমি প্রস্তুত। তবে বেশি প্রশ্ন আমি কিন্তু বরদাস্ত করব না। আশা করি আপনারা বুঝতে পারছেন। আপনি আপনার স্ত্রী গৌরী দেবীকে শেষ কটার সময় দেখেছেন ওই দিন? ঠিক সময়টা মনে করে বলুন তো। ওই ধরুন রাত 8টা নাগাদ। আমি সেদিন আমার এক বিজনেস পার্টনারের জন্মদিনের অনুষ্ঠানে গেছিলাম। ফিরেছি সেই রাত 2:30-এ। বুঝতেই পারছেন, একটু নীল জল ও পান করাও হয়েছিল ওই আর কি। সুতরাং অতটা ভালোভাবেও কিছু মনে নেই। ঠিক আছে, আপনার আর আপনার স্ত্রীর তো বিশেষ বনিবনা ছিল না। এর কারণটা কি একটু খুলে বলবেন হরবাবু? ব্যাপারটা আমাদের মধ্যেই থাকবে সমস্তটা। দয়া করুন ব্যোমকেশবাবু, দয়া করুন। আমি একবার পুলিশকে জবানবন্দিতে সব বলেছি। নিজের কেচ্ছা আর বারবার নিজে বলতে ভীষণ ভীষণ কষ্ট হচ্ছে। ঠিক আছে, শুধু এটুকু বলুন যে ইনি আপনাদের মধ্যে কি ধরনের বচসা হয়েছিল। মানে আপনি কি ওনাকে এমন কোনো কথা বলেছেন যাতে উনি গৃহত্যাগী হন? না ব্যোমকেশবাবু, গৌরী খুব অভিমানী মেয়ে। ও আমার সাথে ঝগড়া করেনি, বরং কথা বলাই কমিয়ে দিয়েছিল। আলাদা থাকতো সব সময়। খুব দরকার না পড়লে কথা বলতো না সে আমার সাথে। বয়স তো কারোরই কম হলো না ব্যোমকেশবাবু।
এই বয়সে এইসব নিয়ে বচসা আর সাজে না। আমিও আমার ভুল বুঝেছিলাম, অনেক শুধরেছি নিজেকে, কিন্তু কোত্থেকে যে কি হয়ে গেল কিছুই বুঝতে পারছি না। গৌরী গেল কোথায়? ও ছাড়া যে আমার আর কেউ নেই ব্যোমকেশবাবু। হরনাথবাবু ভেঙে পড়বেন না, নিজেকে শক্ত রাখুন। আমাকে বলুন, গৌরী দেবীর ভাইপো ভাইজির সঙ্গে আপনার সম্পর্ক কেমন? এবং তিনি কোথাও চলে যেতে পারেন এমন কোনো আত্মীয় স্বজন কি আছেন? অথবা এর আগেও কি তিনি কোনোদিন এইভাবে গৃহত্যাগী হয়েছিলেন? তার এমন কোনো আত্মীয় নেই যে সে সেই স্থানে গিয়ে উঠতে পারে, এবং বেশিরভাগ সম্ভাব্য জায়গায় আমরা খোঁজ নিয়ে দেখেছি, তাতে কোনো ফল হয়নি। তবে সে কোনোদিন আগে এইভাবে আমাদের ছেড়ে চলে যায়নি বা গৃহত্যাগও করেনি, এইবারই প্রথম। তার মানে আপনি বলছেন ওনার এইরূপ ঘটনা ঘটানোর কারণ শুধু রাগ, এবং তিনি এই রকম আগেও করেননি। বড় অদ্ভুত ব্যাপার কিন্তু এটা। সম্পর্ক ঠিক যে কেমন তা বলতে পারবো না ব্যোমকেশবাবু। তবে আমার আর গৌরীর যদি ছেলে মেয়ে থাকতো তবে তবে হয়তো তাদের মতোই হতো। ভাইজি মিতালির বয়স এখন 26 আর ভাইপো মৃদুলের 22। ভাইজিটা এখনো উচ্চস্তরের পড়াশোনার সাথে যুক্ত। আর যে জিনিসটা বলতে আমার একটুও লজ্জা লাগছে তা হলো, মৃদুল একটা লম্পট বদমাস ছেলে। এই বয়সেই সে জুয়া খেলে। মেয়ে মানুষের দোষও আছে, আরো বহু খারাপ কাজের সাথে সে যুক্ত আছে বলা যায়। মৃদুল এসব করার টাকা পায় কোত্থেকে? আমার স্ত্রী গৌরী ওকে মাসিক একটা নির্দিষ্ট অর্থ দিত নিজের খরচপত্র চালানোর জন্য। ছেলেটা যেন নিজের মতো করে বাঁচতে পারে সেই ভেবেই গৌরী এই ব্যবস্থা করেছিল। শুধু মৃদুল নয়, আমাদের ভাইজি মিতালিকেও গৌরী সমান অঙ্কের টাকা দিত, যেন কারো মনে না হয় কারো প্রতি পক্ষপাত করা হচ্ছে। কিন্তু মৃদুলের খরচের বালাই ছিল না, যা পেত সব উড়িয়ে দিত। কখনো বন্ধুদের সঙ্গে আড্ডায়, কখনো বেপরোয়া কেনাকাটায়। গৌরী অনেকবার বুঝিয়েছে ওকে সাবধানে চলতে, ভবিষ্যতের কথা ভাবতে, কিন্তু ওর কানেই তুলতো না। তারপর মাসের শেষ দিকে আবার এসে জুলুম শুরু করত, পিসির কাছ থেকে জোর করে টাকা নিয়ে যেত। গৌরী প্রথম দিকে চুপচাপ সব মেনে নিত, ভাবতো বোধহয় ছেলেটার প্রয়োজন আছে। কিন্তু পরে বুঝলো এটা প্রয়োজন নয়, অভ্যাসে দাঁড়িয়ে গেছে। তখন থেকেই আমাদের সংসারে এক অদ্ভুত অশান্তি শুরু হলো। মৃদুল কোনো কাজ জোগাড় করার চেষ্টা করেনি? মৃদুল আর কি বলবো, ওকে আমি আমার ফ্যাক্টরিতে একটা পোস্টে নিয়েছিলাম, ভরসা করেই নিয়েছিলাম। শুরুতে কয়েকদিন ঠিক সময় চলে আসতো, কাজ শিখে নিচ্ছিল, কিন্তু ধীরে ধীরে বদল দেখা দিল। নাইট শিফটে কাজ নেওয়ার পর ওর বদল দেখা দিল। ওখানে গিয়ে নেশা করে পড়ে থাকতো, কাজের নামে আর কিছুই না। আর ব্যাপারটা কেবল নিজের ক্ষতি নয়, ওর খারাপ প্রভাব আমাদের শ্রমিকদের মধ্যে পড়তে লাগলো। ওর পেটুয়া কয়েকজন শ্রমিককে ওর নেশায় ঠেলে দিয়েছে। কাজের পরিবেশ নষ্ট হলো, মশকরা বাড়লো, উৎপাদন কমতে লাগলো। আমার যে কারখানা, এটা শুধু আমার নয়, বহু মানুষের রোজগার, তাদের সংসারের ভরসা, মৃদুল সেটা ধুয়ে ফেলছিল। আমি মুশকিল দেখে ওকে কাজ থেকে বের করে দিই। একদিকে নিজের ক্ষতি কমানোর বিবেচনা, অন্যদিকে যে ন্যায়ের কথা। কারখানার নিরাপত্তা রাখা জরুরি ছিল। তারপরও আচরণ দেখার মতো। ওকে এরপরও দেখা যায় মাঝে মাঝে এসে কারখানায় আড্ডা দেয়, গোল্লা গোল্লা করে গালাগালি করে, নির্লজ্জভাবে গুলতানি করে। এমন একরকম স্কাউন্ড্রেল আচরণ, নিজেই নিজের ক্ষতি করে চলেছে সে, আর আমাদের সব টাকাও চুষে নিচ্ছে। আমি আর মেনে নিতে পারলাম না। আইন শৃঙ্খলা বলেও তো একটা জিনিস আছে, তাই কঠোরভাবে ওকে দূরে রাখলাম। কারখানার শান্তি ফিরিয়ে আনার জন্য আমাকে এমনটাও করতে হয়েছিল। ঠিক আছে হরনাথবাবু, আপাতত আপনাকে আর বিরক্ত করব না। আপনি যথেষ্ট সাহায্য করেছেন। পরে প্রয়োজনে আবার আপনার সঙ্গে কথা বলবো, তখন হয়তো আরও কিছু খুঁটিনাটি জানতে হবে। ভদ্রলোক চশমাটা একটু ঠিক করে নিয়ে চারপাশে তাকালেন। তারপর বেরিয়ে যেতে যাবেন, তার আগে ভায়া তার গম্ভীর গলায় বলল, এখন আপনি যদি একটু কষ্ট করে আপনার বাড়ির কাজের মেয়ে কাবেরীকে ডাকেন, ওর সঙ্গে দু একটা কথা বলার আছে। হরনাথবাবু একটু বিস্মিত মুখে বললেন, কাবেরী? ওকে কেন? ভায়া হালকা হাসল, তারপর বলল, সবাইকে তো একটু একটু করে চিনতে হয় হরনাথবাবু। কখনো কখনো ছোট মানুষদের মুখেই বড় সত্যিটা লুকিয়ে থাকে। হরনাথবাবু ভায়ার কথা শুনে ঘর থেকে বেরিয়ে গেলেন। বাইরে করিডোরে তার ধীর পায়ের শব্দ মিলিয়ে গেল কয়েক মুহূর্তে।
ঘরে এক ধরনের চাপা নীরবতা নেমে এলো। শুধু দেওয়ালের ঘড়ির টিকটিক শব্দ ভেসে আসছে। কিছুক্ষণ পরেই দরজাটা আস্তে আস্তে খুলে গেল। ভিতরে ঢুকল এক তরুণী, পরনে মলিন শাড়ি, কাঁধে পুরনো কাপড়ের আঁচল, হাতে একটা ট্রে, তাতে 3টি ধোঁয়া ওঠা চায়ের পেয়ালা আর কিছু শুকনো খাবার, বিস্কুট, চানাচুর আর 2টো নিমকি। পা টিপে টিপে এসে ট্রেটাকে টেবিলের ওপর রাখল। ভায়া চায়ের কাপটা তুলে একবার গন্ধ নিল, তারপর হালকা চুমুক দিয়ে বলল, চা তো বেশ ভালোই বানাও কাবেরী। বলো তো, এই বাড়িতে তুমি কতদিন ধরে কাজ করছো? তা হবে ওই 3 বছর। মেম সাহেবই আমায় কাজে রেখেছিলেন। এই বাড়িতে আমায় তিনিই আনেন। আচ্ছা কাবেরী, তুমি তোমার মেম সাহেবকে শেষবার কখন দেখেছো? আর সেই সময় ওনার মধ্যে কি কোনো অস্বাভাবিকতা লক্ষ্য করেছিলে? মানে উনি যে কোথায় চলে যেতে পারে তার আভাস পেয়েছিলে? কাবেরী মাথাটা নিচু করে দুহাত আঁচলে মুছে আস্তে আস্তে বলল, আজ্ঞে দাদাবাবু, সে তো পরশু রাতেই, ঠিক ওই 9টা নাগাদ হবে। ওই সময় আমি মেম সাহেবকে খাবার দিয়েছি। মেম সাহেব নিজের ঘরে একাই খেতে ভালোবাসেন, কারোর সাহায্য নেন না। আমি শুধু থালাটা নিয়ে যাই আর খাবারটা সাজিয়ে দিই, তারপর নিচে নেমে আসি। উনি খাওয়া শেষ করে থালাটা দরজার বাইরে রেখে দেন, যেমনটা রোজই করেন। আমি সকালে উঠেই উপরে গিয়ে সেই থালাটা নামিয়ে ধুয়ে রাখি। সেদিনও তাই করেছিলাম। খাবার নিয়ে আসার পর আমি আর উপরে যাইনি। বাড়ির পিছনের দিকেই আমাদের ঘর, সেখানেই খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছিলাম। কিন্তু কিছু অস্বাভাবিক তো টের পাইনি, সব যেন ঠিকঠাকই ছিল। আচ্ছা ঠিক আছে কাবেরী, তুমি আমায় বলো, সেদিন রাতে যখন মেম সাহেবকে খেতে দিলে তখন বাড়িতে কে বা কারা ছিল? কাবেরী একবার ঘরের কোণে চোখ রেখে খানিকটা থমথমে হয়ে বলল, বাড়িতে তো আমি ছিলাম, মেম সাহেব ছিলেন আর মিতালি দিদিমণি ছিলেন। সাহেব তো কোন একটা নেমন্তন্নে গিয়েছিলেন, আর ছোট দাদাবাবু তো কখন কোথায় থাকে কেউ জানে না। ভায়া ধীর গলায় বলল, আচ্ছা বেশ কাবেরী, এবার বলো তো তোমার মেম সাহেব কেমন মানুষ ছিলেন? কাবেরী এক মুহূর্তের জন্য চুপ থাকল। চোখে সামান্য আর্দ্রতা ভেসে উঠল। তারপর আস্তে আস্তে বলল, মেম সাহেব খুব ভালো মানুষ ছিলেন গো দাদাবাবু। সবার বিপদে আপদে উনি পাশে থাকতেন। আমাদের তো একটু শরীর খারাপ হলেই বলতেন, কাজ করতে হবে না, বিশ্রাম কর। ওষুধ কেনা বা নিত্যদিনের জিনিসপত্র কেনার খরচ সব মেম সাহেব দিতেন। তিনি থাকতে আমার কখনো কষ্ট হয়নি। বলতে বলতেই কাবেরীর চোখে অশ্রু ঝরে পড়ল। তার কণ্ঠ ভেসে যাচ্ছিল আবেগে, যেন স্মৃতির নরম ছোঁয়ায় ভেঙে পড়ছে হৃদয়ে। কেঁদো না কাবেরী, নিজেকে সামলাও। আমাকে শেষ একটা কথা বলো, অন্য যে চাকর বাকররা তারাই বাড়িতে কতদিন আছে? চোখের জল মুছে কাবেরী বলল, ওরা কাজ করতো আমার অনেক আগে থেকেই। ঠিক আছে কাবেরী, অনেক ধন্যবাদ তোমাকে। তুমি এবার আসতে পারো। তোমার স্বামী রামসুন্দরকে একটু পাঠিয়ে দাও এখানে। কাবেরী চোখ মুছে চায়ের কাপ আর প্লেট হাতে নিয়ে ঘর থেকে বেরিয়ে গেল। ঘরে নীরবতা নেমে এলো। কয়েক মুহূর্তে সেই চাপা শূন্যতা ভাঙল এক নতুন কণ্ঠে। বেয়ারা রামসুন্দর ঢুকল, মুখ কাচুমাচু করে। অদ্ভুত এক আড়ম্বর নিয়ে আমাদের সামনে এসে বসল। রামসুন্দর একদম নির্ভয়ে বলল, আগে কি অপরাধ হয়েছে এই অধমের, স্যার? ভায়া চশমা ঠিক করে ধীরে ধীরে মাথা কাত করে রামসুন্দরকে দেখলেন। তোমাকে তো কোনো অপরাধের কথা বলিনি হে রামসুন্দর। আমি শুধু কয়েকটা প্রশ্ন করব, তার ঠিকঠাক উত্তর দিলেই তোমার ছুটি। এতটাই সহজ। রামসুন্দর কনিষ্ঠ কণ্ঠে হেসে বলল, ঠিক আছে স্যার, প্রশ্ন করুন। ঘরের মধ্যে এক অদ্ভুত উত্তেজনা ঘুরে বেড়াচ্ছিল। সবাই অপেক্ষা করছে কে কি বলবে আর কে কি মুখোশ খোলার চেষ্টা করবে। আমি তার জন্য অপেক্ষা করে বসে আছি। বলুন স্যার। তোমরা এই বাড়িতে কতদিন আছো? তা বছর তিনেক তো হবে। আচ্ছা বেশ। যে রাতের পর থেকে তোমার মেম সাহেবকে পাওয়া যাচ্ছে না, সেই রাতে তুমি শেষ কখন ওনাকে দেখেছিলে? আগে ঠিক সময় তো মনে নেই স্যার। আসলে সন্ধে হলে আমি একটু আফিংয়ের নেশা নিই, তাই আর কি মনে নেই।
তবে বড় সাহেবের বেরোবের আগেই দেখেছি মেম সাহেবকে। উনি ঘর থেকে নিচে নেমে এসে কি যেন করছিলেন। আমি তো এই দালানেই শুয়ে থাকি, তাই দেখতে পেয়েছিলাম। আচ্ছা, এবার আমায় বলো, তোমাদের মৃদুল দাদাবাবু লোকটা ঠিক কেমন? মানে লোকটার স্বভাব চরিত্র কেমন? যতটা জানো ততটাই আমাকে বলো। আর হরনাথ বাবুর সঙ্গে কি তার কোনো মনোমালিন্য হয়েছিল? আগে উনি খুব একটা ভালো লোক নন স্যার। মেম সাহেবের সাথে ওনার প্রায় ঝামেলা হতো। তা ঠিক কি নিয়ে ঝামেলা হতো বলতে পারো? আগে বেশিরভাগ ঝামেলাই হতো টাকা পয়সা নিয়ে। মৃদুল দাদাবাবু সব টাকা উড়িয়ে ফেললে আবার মেম সাহেবের থেকে চাইতে আসতেন। মেম সাহেব আগে টাকা দিয়ে দিত, কিন্তু ইদানিং দেখতাম আর দিতে চান না। সেই নিয়েই ঝগড়া আর কি। অত টাকা পয়সা নিয়ে ছেলেটা কি যে করে কে জানে। খারাপ অভ্যাসগুলো যে আছে সেটা আপনারা আগেই হয়তো শুনেছেন। এর বেশি আমি কিছু জানি না। আর মিতালি দিদিমণিটি কেমন? ওনার সম্পর্কে তোমার ধারণা কি? আপনারা কি ছোট দিদিমণির কথা বলছেন? আহা, ফুলের মতো মেয়ে স্যার, সারাদিন লেখাপড়া নিয়েই থাকে। তার সারা ঘরেও বিভিন্ন রকমের বই আর ইংরেজি ম্যাগাজিনে ছড়াছড়ি। তিনি প্রচুর পরিমাণে পড়তে ভালোবাসেন। সপ্তাহে 3 দিন ছোট ছোট ছেলে মেয়েদের পড়াতে যায়। খুব ভালো মেয়ে। ঠিক আছে রামসুন্দর, তুমি এসো। মিতালি দিদিমণিকে একটু ডেকে দাও। রামসুন্দর নিরাশভাবে বেরিয়ে গেল। মিনিট কয়েক পার হতেই ঘরে ঢুকলো এক অপরূপা যুবতী মেয়ে। মুখে তার লাজুক ভাব, চেহারায় একটা লাবণ্য রয়েছে। সে আমাদের সামনের চেয়ারে বসল। মেয়েটিকে দেখেই বোঝা যাচ্ছে এর মতো ভদ্রসভ্য মেয়ে হয় না। বলুন ব্যোমকেশ বাবু, কি জানতে চান আমার থেকে? আমি পিসিমাকে গায়েব করেছি কিনা? ভায়া তীক্ষ্ণ দৃষ্টিতে মিতালিকে নিরীক্ষণ করে বলল, আপনাকে তো আমরা ওই বিষয়ে কিছু প্রশ্নই করিনি, তবে আপনি কেন এমনটা উত্তর দিলেন এর কি কোনো কারণ আছে? এর আগেও পুলিশরা আমাকে জেরা করেছে। ওদের ব্যবহার এবং প্রশ্ন করার ভঙ্গি অত্যন্ত খারাপ। তাই আপনারা সকলেই এক, তাই আমার বেশি কথা বলার ইচ্ছে নেই আপনাদের সাথে। একটা ব্যক্তিগত প্রশ্ন করছি, যদি আপনার মনে হয় এর উত্তর দেবেন তবেই দিন, কোনো জোড়াজোড়ি নেই। আপনি কি কাউকে ভালোবাসেন মিতালি দেবী? মিতালি কিছুটা চমকে উঠে বললেন। তারপর নিজেকে যতটা সম্ভব সামলে নিয়ে তিনি বললেন, দেখুন ব্যোমকেশ বাবু, এটা আমার ব্যক্তিগত বিষয়। এই নিয়ে কোনো চর্চা আমি এখানে চাই না। আর এর সাথে পিসিমার নিরুদ্দেশ হবার কি সম্পর্ক আছে? থাকতেও তো পারে, আর আমাদের সবাইকে সন্দেহের তালিকায় ফেলতে হয়, সেটা হয়তো আপনার জানা আশা করি। যাই বাদ দিন এসব কথা। বলুন, যেদিন রাত থেকে আপনার পিসিমাকে পাওয়া যাচ্ছে না, সেদিন আপনি ওনাকে শেষ কখন দেখেছেন? এবং সেই রাতে আপনি ঠিক কোথায় ছিলেন? ওনার মধ্যে কি কোনো অস্বাভাবিক ব্যাপার লক্ষ্য করেছিলেন? আমি সন্ধেবেলা 7টা নাগাদ পড়াতে বেরোই। সেই সময়ই ওনার সাথে দেখা করি। আর কোনো অস্বাভাবিক ভাব চোখে পড়েছিল আপনার? না তো, সেরম কিছু তো চোখে পড়েনি ব্যোমকেশ বাবু। আচ্ছা বেশ। পিসিমা আপনাকে আর আপনার ভাইকে মাসিক কত টাকা করে দিতেন খরচ করার জন্য? আগে 2000 টাকা করে দিতেন, এই মাস থেকে বাড়িয়ে সেটা 2500 করেছেন। এই অর্থ বৃদ্ধির কারণ কি ছিল? এর পেছনে কি আপনার ভাই মৃদুল বাবুর কোনো হাত ছিল? তা তো জানি না ব্যোমকেশ বাবু। আমি পিসিমার আশ্রিত, উনি যা দেবেন সেটাই মাথা পেতে নেব। আর এই সব প্রশ্নের কোনো মানে আছে বলে আমি মনে করি না। আপনাদের আর অন্য কিছু জিজ্ঞেস করার থাকলে করুন। বুঝলাম। এবার বলুন তো, আপনার ভাই মৃদুল ছেলেটা কেমন? আপনার চোখে তার চরিত্র জানতে চাইছি, বাকিটা বুঝে বলুন। ওকে ভাই বলতেও লজ্জা হয় আমার, ঘৃণা হয়। লম্পট একটা, নেশা, জুয়া খেলা, রেসের মাঠে যাওয়া, মেয়েদের সংসর্গ, কি নেই ওর। যত রকমের খারাপ কাজ আছে সব কিছুই তার স্বভাবের মধ্যে পড়ে। ওর ব্যাপারে বেশি কথা বলা আমি পছন্দ করি না। শুনলাম আপনার পিসিমার সঙ্গে ওর নাকি মাঝে মধ্যে ঝামেলা হতো। আপনি কি এই বিষয়ে কিছু বলতে পারেন? এর মধ্যেই ওনাদের মধ্যে কি কোনো ঝগড়া বা মনোমালিন্য হয়েছিল? মৃদুলবাবু কি এর মধ্যে ওনার থেকে কিছু টাকা চেয়েছিলেন? মানে যদি জানেন সেটা একটু খুলে বলুন আপনি। তা তো লেগেই থাকতো। পিসিমা মাসের শুরুতে যা টাকা দিতেন তার সবই ভাই 10 দশেকের মধ্যে উড়িয়ে দিত।
এরপর আবার সেই টাকা চাওয়ার জুলুম। পিসিমাকে অতিষ্ঠ করে দিয়েছিল ও। কখনো কখনো তো আমার টাকাও কেড়ে নেয়। এর বেশি আমি আর কিছু জানি না। মাঝে মাঝে সে তো পিসেমশাইয়ের পকেট থেকে টাকা চুরিও করত, সেটা আমি জানি। আর এর জন্য বহুবার সে বাড়ির সকলের কাছে অপমানিতও হয়েছে। আপনার কি মনে হয় মিতালি দেবী, আপনার পিসিমাকে কি আপনার ভাই গায়েব করেছে বা হত্যা করেছে? না না ব্যোমকেশবাবু, ভাই আর যাই করুক খুন করবে না। অযথা উত্তেজিত হবেন না মিতালি দেবী, আমি কেবল জিজ্ঞাসা করছি। মিতালির চোখে জল। তা দেখে ভায়া বলল, আপনি এখন আসতে পারেন মিতালি দেবী। আপনার ভাইকে ডেকে দেবেন প্লিজ, আমার ওনার সঙ্গে কথা আছে। সে আমাদের অনেক তথ্য দেবে এই গেছে। দাঁড়ান, দেখছি কুলাঙ্গারটা বাড়িতে আছে কিনা। যদি সে আসতে রাজি হয় তবে বুঝবেন আপনার ভাগ্য ভালো, আর না হলে তো আমার গোষ্ঠীর ষষ্ঠী পুজো করেই ছাড়বে। দেখছি আমি। এই বলে মিতালি বেরিয়ে গেল। প্রায় মিনিট 10 অপেক্ষার পর ঘরে ঢুকলো একটা জোয়ান ছেলে, বেশ তাগড়া চেহারা। দেখলে মনে হয় পরিস্থিতি অনুযায়ী দুঘা দিতেও পারে, আবার দুঘা সইতেও পারে। এর মুখের দিকে তাকালি মনে হয় পৃথিবীর যত পাপ কাজ যেন করুক, একে দোষী হিসেবে ধরে নেওয়া চলে। সত্যি আমি মনে মনে হাসলাম। তিনি যে এসেছেন সেটা আমাদের ভাগ্য ভালোই বটে। ছেলেটি আমাদের কথার তোয়াক্কা না করেই সামনের চেয়ারে বসে পড়ল। বসুন মৃদুল বাবু। মৃদুলবাবু দাঁড়িয়ে দাঁড়িয়ে বললেন, শুনুন টিকটিকি মশাই, পিসি কোথায় গেছে, এত বেঁচে আছে না মরে গেছে আমি কিচ্ছু জানি না। আমাকে অযথা বিরক্ত করবেন না। আর আপনাদের এই ভাটের তদন্তে কোনো সাহায্য আমি করতে পারবো না। আর আমাকে আপনারা যা ভাবার তাই ভাবতে পারেন, আমার কিচ্ছু যায় আসে না। শুধু এইটুকু মাথায় রাখবেন, আমি সাধারণ কেউ নই, ঠিক আছে? আমাকে বিরক্ত করলে সেটা আপনার জন্য খারাপই হবে, ঠিক আছে? এই বলে টেবিলে একটা চাপড় মেরে সে গটগট করে ঘর থেকে বেরিয়ে গেল। ভায়া, আমি আর সৃঞ্জয়বাবু তিনজনই বিস্মিত। ছেলেটির আচরণ যে এতটা উত্তেজিত এবং উত্তক্ত হবে সেটা আমরা আশাই করিনি। ভায়া যতটা সম্ভব নিজেকে স্বাভাবিক রাখার চেষ্টা করছে এখানে। কথাগুলো শুনে আমার নিজেরই ছেলেটিকে 2-1 চড় থাপ্পড় বসিয়ে দিতে ইচ্ছে করছিল। এটা তো সোজাসুজি হুমকি দেওয়া বলা চলে। সৃঞ্জয়বাবু রাগী গলায় ফুঁসতে ফুঁসতে বললেন, দাঁড়ান তো, এখনই লকআপে পুড়ে 4 ঘা জানোয়ারটাকে। আপনি একবার খালি অনুমতি দিন, শ্রীঘরে গিয়ে আচ্ছা করে লাঠির বাড়ি দিলেই সব বদমাইশি বের হয়ে যাবে। উত্তেজিত হবেন না সৃঞ্জয়বাবু, এটা গভীর জলের মাছ, এখন খেলতে দিন। যদি ধরার সময় আসে ঠিক ধরব। ও এখন সতর্ক হয়ে গেলে সেটা আমাদের কাছেই খারাপ। আমাদের ওকে এখন কাজে লাগাতে হবে। এরপর আমরা তিনজনেই ওই বাড়ি থেকে বেরিয়ে এলাম। ভায়া আর আমি একটা ট্যাক্সি নিয়ে বাড়ির দিকে রওনা হলাম। যেতে যেতে ভায়াকে বললাম, কি বুঝছো হে ভায়া? ব্যাপারটা জটিল, কারণ গৌরী দেবী ঠিক কি অবস্থায় আছেন, জীবিত না মৃত, সেটাই এখনো অস্পষ্ট। তুমি কি কাউকে সন্দেহ করছো? আমার কিন্তু ওই বেয়ারা আর ওই মৃদুল বলে ছেলেটিকে দেখে সব থেকে বেশি সন্দেহ হচ্ছে। আর তুমি দেখো, নিজের পিসি যদি রাস্তা দিয়ে সরে যায় তবে কিন্তু ছেলেটিকে আর টাকা চাইতে ওনার কাছে যেতে হতো না। সুতরাং বলাই যায় ছেলেটিও কিন্তু এইসবের পেছনে থাকতেই পারে। সে তো সন্দেহ সবাইকেই করছি ভাইয়া, এ আর নতুন কি। তবে হ্যাঁ, এটা বলতে পারি যে এই বাড়ির এক বা একাধিক জন বেশ কিছু কথা গোপন করছে, সেগুলোই ওদের পেট থেকে বের করতে হবে। ভায়া আর কোনো কথা বলল না। বাড়ি গিয়ে স্নান খাওয়া সেরে ভায়া নিজের ঘরে গিয়ে কি যেন ভাবতে বসলো। আমিও লেখার কাজে মন দিলাম। সেদিন ভায়া ওই ঘর থেকে আর বিশেষ একটা বের হলো না। আর যেটুকু বা বেরিয়েছিল তাতে কেস নিয়ে আর কোনো কথা হয়নি। কেবল কয়েকটা টেলিফোন করেছে সে। তবে টেলিফোনগুলো কাকে করেছে বা তার বিষয়বস্তুই বা কী সেটা আমি জানতে পারিনি। তবে সে যে কেসটা নিয়ে ভাবছে সেটা তার বারবার সিগারেট ধরিয়ে খাওয়া এবং পায়চারি করা দেখে ঠাউর হচ্ছে। আমার নিজের মাথায় অবশ্য কিছু আসছে না। এখন ওর সন্দেহটা কি সেটা আগে জানা দরকার। পরদিন সকালে ঘুম থেকে উঠে দেখলাম ভায়া নেই, কোথায় যেন গেছে। বৌঠানকে জিজ্ঞেস করায় সে বলল ও নাকি বলে গেছে 12টার মধ্যে ফিরে আসবে, তার আগে আমাকে টেলিফোনের কাছে বসে থাকতে বলেছে। একথা শুনে আমি আমার লেখার কাজকর্ম নিয়ে টেলিফোনের ঘরে গিয়ে বসলাম। 12:30টায় ভায়া ফিরল।
এর মধ্যে যে দুটো ফোন এসেছিল তার কথা ওকে বললাম। প্রথম ফোন হরনাথবাবু করেছিলেন, জানতে চাইলেন তার স্ত্রীর কোনো খবর পাওয়া গেছে কিনা। দ্বিতীয় ফোন, এটাই বেশি গুরুত্বপূর্ণ, একটা হুমকি, একটা অচেনা গলায় বলা হলো, বেশি নাক গলাতে এলে শুধু নাক নয়, ফুল বডি কেটে আদিগঙ্গায় ভাসিয়ে দেবে। টিকটিকি যেন নিজের মতোই থাকে, হ্যাঁ, না হলে তার সমূহ বিপদ। বলে দিস ওকে। সব শুনে ভায়া বলল, তার মানে ঠিক পথেই এগোচ্ছি, কিন্তু রাস্তা এখনো প্রায় পুরোটাই কুয়াশায় ভরা, কিছুই স্পষ্ট নয়। হ্যাঁ, চলো খাওয়া দাওয়া করে নি, একবার বেরোবো দুপুরে তোমাকে নিয়ে। কথাটা শুনে আমি অবাক হলাম সব থেকে বেশি। তাই সঙ্গে সঙ্গে জিজ্ঞেস করলাম, এই ভর দুপুরে আবার কোথায় যাবে? সিলভার লাইন ফ্যাক্টরিটা একবার ঘুরে দেখতে যাব। এরপর খাওয়া দাওয়া সেরে আমরা গেলাম সেই কারখানায়। এই কারখানায় আসে পাহাড় থেকে আনা বক্সাইট পাথর। সেই পাথরকে বিশুদ্ধ করে বানানো হয় অ্যালুমিনিয়াম, চকচকে, হালকা আর শক্ত এক ধাতু। বিশাল চুল্লির মধ্যে জ্বলে আগুন, গলে যায় ধাতু, আর ছাঁচে ঢেলে তৈরি হয় পাত, রড আর বাসনপত্র। দিনরাত চলে সেই কাজ। কেউ যন্ত্র চালায়, কেউ গলিত ধাতু ঢালে, কেউ আবার নতুন ডিজাইন তৈরি করে। ভায়া কারখানায় পৌঁছে বিভিন্ন কর্মচারীর সাথে কথা বলতে লাগলো। আজকে মালিক হরনাথবাবু আসেননি, তাই ম্যানেজার অসীম রক্ষিত আমাদের কারখানাটা ঘুরে দেখাচ্ছিলেন। ভায়া যেন ক্রমাগত তীক্ষ্ণ দৃষ্টিতে কিসব পর্যবেক্ষণ করছে। এটা অবশ্য ওর স্বভাব। ম্যানেজার বাবু একটু অবাক হচ্ছিলেন বটে, কিন্তু আমার এসবের অভ্যেস আছে। এই কারখানায় ভায়া কি রহস্য পেল কি জানি। সবশেষে আমরা এলাম ফার্নেস রুম বা চুল্লি ঘরে। 3টে বিশাল চুল্লি, তার মধ্যে 2টোতে কাজ হচ্ছে আর আরেকটা বন্ধ। ভায়া কি যেন দেখতে লাগলো বন্ধ চুল্লিটার কাছে গিয়ে। নিচু হয়ে খুব ছোট একটা কিছু কুড়িয়ে নিয়ে পকেটে চালান দিল সে। ম্যানেজার বাবু এসব টের পেলেন না। তিনি জানালেন যে কোনো একটা কারণে ফার্নেস কাজ করছে না, তাই সমস্যা হচ্ছে কর্মচারীদের, লোক দেখতে হবে সারাবার জন্যে। কারখানা থেকে বেরিয়েই ভায়া বলল বিশ্বাসদের ভিটেতে যাবে। তাকে বেশ গম্ভীর দেখাচ্ছিল। আমি নিশ্চিত ও এখানে এসে কিছু না কিছু সূত্র পেয়েছে, তবে এখন তাকে জিজ্ঞেস করলে সে কিছু আমায় বলবে না। একটা ট্যাক্সি নিয়ে আমরা গন্তব্যে পৌঁছালাম। সেখানে পৌঁছেই ভায়া কাবেরীকে ডেকে পাঠালো। রামসুন্দর ডেকে আনলো কাবেরীকে। আচ্ছা, তোমার মেম সাহেব কি হাতে চুরি পরতেন? হ্যাঁ দাদাবাবু, শাঁখাপলা তো ছিলই, তার বাপের বাড়ি থেকে পাওয়া চুড়ি ছিল। আর আমাদের মেম সাহেব ওরকম চুড়ি বা সাজার জিনিস পরতে খুব ভালোবাসতেন। ওনার কেনার মধ্যে শখ ছিল ওই বিভিন্ন সাজার জিনিস কেনা। আচ্ছা, একটা কথা ভেবে বলো তো আমায়, তিনি কি লাল কাচের চুড়ি পরতেন? লাল কাচের চুড়ি? হ্যাঁ, মনে পড়েছে দাদাবাবু। মিতালি দিদিমণি মেম সাহেবের গত জন্মদিনে ওনাকে লাল কাচের চুড়ি উপহার দিয়েছিলেন। মেম সাহেব তো খুব ওটা যত্ন করে পরতেন। চুড়িখানি বেশ সুন্দর ছিল, আমাকে কতবার ওটা দেখিয়েছিলেন। আচ্ছা, অনেক ধন্যবাদ। আমি মেম সাহেবের ঘরখানা একবার দেখতে চাই। রামসুন্দর, তুমি আমাদের মেম সাহেবের ঘরটা একটু ঘুরে দেখতে সাহায্য করো, তাহলে আমাদের সুবিধা হয় আর কি। তিনি কোথায় কি রাখতেন তার কিছুই তো আমরা জানি না। এদিকে খানা তল্লাশি তো করে দেখতেই হবে, সুতরাং আমার তোমাকে প্রয়োজন। এই কথাটা শুনেই রামসুন্দর একটু বিচলিত হয়ে উঠল। সে যেন চাইছিল না আমরা ওই ঘরে যাই, কিন্তু ভায়ার ধমক খেয়ে আমাদের ওখানে নিয়ে যেতে সে বাধ্য হল। গৌরীদেবীর ঘরটা বেশ সাজানো গোছানো। সেখানে আলো জ্বালিয়ে ভায়া সব খুঁটিয়ে দেখতে লাগে, প্রতিটা জিনিস, এমনকি মেঝের প্রতিটা পাথর পর্যন্ত। খানিক বাদে ওর চোখ পড়ল একটা পেতলের ফুলদানিতে। ওটা হাতে নিয়ে প্রশ্ন করল, আচ্ছা কাবেরী, এটা কি কোনোদিন ওই টেবিল থেকে নিচে পড়ে গিয়েছিল? কই না তো দাদাবাবু। রামসুন্দর, তুমি কিছু জানো? রামসুন্দর কিছুটা ভীত ও অপ্রস্তুত হয়ে বলল, কই না তো স্যার। বেশ, তোমাদের মৃদুল দাদাবাবু বাড়িতে আছেন? আগে না স্যার, উনি বেরিয়েছেন। আচ্ছা কাবেরী, তোমার মেম সাহেব কি দরজা ছিটকিনি বন্ধ করে ঘুমোতেন? হ্যাঁ দাদাবাবু, ওনার দরজা বেশিরভাগ সময় বন্ধই থাকতো। উনি বাইরে বেরোনো বেশি পছন্দ করতেন না। ঠিক আছে, অনেক ধন্যবাদ। চলো অজিত, একবার হরনাথ বাবুর সঙ্গে দেখা করে বাড়ি ফেরা যাক। প্রায় রাত 8টা বাজে। বাড়ি ফিরে ভায়া দুটো টেলিফোন করলো। একটা বুঝলাম সৃঞ্জয় বাবুকে, অন্যটা কাকে ঠিক জানি না। সেদিন রাতে আর কেস নিয়ে কোনো কথা হয়নি। আমি খালি দেখছিলাম সে একটি কালো রঙের ডায়েরি নিয়ে কিছু একটা লিখতে।
বুঝলাম সে কেসটার সম্পর্কে যা যা জানা গেছে এবং রহস্যের যা যা ধরা পড়েছে তার সমাধান লিখে রাখছে সেখানে। পরদিন সকালে আমি আগে উঠেছিলাম। দেখলাম ভায়ার ঘর তখনও বন্ধ। বৌঠান উঠে পড়েছে, কিন্তু বন্ধুবর এখনও নিদ্রায়। প্রাতকৃত্যাদি সেরে খবরের কাগজটা হাতে নিয়ে বসতেই দেখি চায়ের পেয়ালা নিয়ে রান্নাঘর থেকে বের হলো ভায়া। আমি খবরে চোখ বোলাচ্ছিলাম, তা ওকে দেখে বললাম, কি হে সত্যান্বেষী, রহস্যের সমাধান হলো? ব্যঙ্গটা ভায়া বুঝলো কিনা জানি না, সে গম্ভীর গলায় আমায় বলল, কিছুটা আলো দেখতে পেয়েছি, কিন্তু যতক্ষণ না মোটিভটা জানতে পারবো ততক্ষণ আসল অপরাধীদের কাছে পৌঁছতে পারবো না। আর আমার মন বলছে গৌরী দেবী আর বেঁচে নেই। কথাটা শোনা মাত্রই আমি অবাক হয়ে গেলাম। ও এটা কি বলছে? এর পেছনে কি সে কোনো প্রমাণ পেয়েছে? প্রমাণ ছাড়া তো সে এমন কিছু হঠাৎ করে বলবে না। সমস্ত তথ্য জানতে আমি ওর উদ্দেশ্যে বললাম, বলো কি হে, এত কিছু জানলে কি করে? একটু সবুর করো তুমিও, আর কিছুটা সময়। সঠিক সময় আসলে সবকিছুর উত্তর পাবে তুমি ভায়া। কথায় আছে না, সবুরে মেওয়া ফলে। ওর কথা শেষ হলো না, তার আগেই কলিং বেলটা বেজে উঠল। ভায়া উঠে গিয়ে দরজা খুলল। দেখলাম প্রদীপ এসেছে। এই প্রদীপ হলো ভায়ার লোক। ভায়ার কোনো খবর দরকার হলে একেই ডেকে পাঠায়, খবরের বিনিময়ে ওকে অর্থ দেয়। আমাদের বাড়ির প্রবেশদ্বারে দুজনের কি কথা হলো তা আমি জানি না, তবে ও যাই খবর পেয়ে থাক ওকে খুব উত্তেজিত মনে হলো। ও প্রদীপকে 200 টাকা দিল, তারপর আবার উপরে উঠে এলো। প্রদীপকে রামসুন্দরের পেছনে লাগিয়েছিলাম, কিন্তু অত্যন্ত দুর্ভাগ্যজনকভাবে কালকে রাতেই রামসুন্দর খুন হয়েছে। খুন? আমি চমকে উঠলাম। রামসুন্দর খুন হয়েছে? হ্যাঁ অজিত, পুলিশ মনে হয় এখনো খবর পায়নি। সে ঠিক আছে, কিন্তু খুনটা করলো কে? খুনির মুখ প্রদীপ দেখেনি, তবে আমি নিশ্চিত যে গৌরী দেবীকে যে বেপাত্তা করেছে সেই হলো রামসুন্দরের খুনি। এখন এখন কি করা উচিত? দাঁড়াও, আগে পুলিশ খবরটা পাক। সত্যান্বেষী গভীর চিন্তায় মগ্ন হলো। আমিও মনে উত্তেজনা নিয়ে খবরের কাগজ পড়তে লাগলাম। হঠাৎ ভায়া খবরের কাগজটা আমার থেকে টান মেরে নিয়ে নিল। তার চোখ আটকালো একটা নির্দিষ্ট খবরে। ইচ্ছাপত্রের কথা জানতে পেরে গেছিল ছেলে, হিংসা চরিতার্থ করতে খুন বৃদ্ধ। ভায়া উত্তেজিত হয়ে বলতে লাগলো, অজিত পেয়েছি, অজিত পেয়েছি। কি পেয়েছো? মোটিভ, দ্য মোটিভ। কি মোটিভ পেলে? উইল, একটা উইল অজিত। হরনাথ বাবু আর গৌরী দেবীর কোনো উইল ছিল কিনা সেটা জানা দরকার। তারপরেই উঠে গেল। টেলিফোন করলো পরপর 2টো। এরপর ঘরে এসে সবে বসতে যাবে তখনই এলো সৃঞ্জয়বাবুর ফোন। রামসুন্দরের মৃতদেহ পাওয়া গেছে হরনাথ বাবুর বাড়ির কিছুটা দূরে। ছুরি দিয়ে হত্যা করা হয়েছে তাকে। অজিত তৈরি হও, এখনই থানায় যেতে হবে। ট্যাক্সি করে থানায় পৌঁছে ভায়া ভিতরে চলে গেল। আমাকে বাইরে অপেক্ষা করতে বলে গেল। সৃঞ্জয়বাবু আর ভায়া বের হলো কিছুক্ষণ পরে। এবার আমরা পুলিশ জিপে উঠে বসলাম। কোথায় যাচ্ছি জানি না। সৃঞ্জয়বাবু বা ভায়া কেউই কোনো কথা বলল না। জিপ এসে দাঁড়ালো একটা ঝুপড়ির মতো জায়গায়। আমাদের সাথে ব্যাকআপ পুলিশ ফোর্স ছিল। তাও দেখলাম ভায়ার হাতে রিভলভার। আচমকা এ কোন ভয়ানক অভিযানে আমরা নামলাম? কাকেই বা ধরতে এসেছি? কিছুই বুঝতে পারছি না। গাড়ি থেকে নেমে পুলিশ ফোর্স নিয়ে ওই ঝুপড়ির ভেতরে গেলাম আমরা। দেখলাম মৃদুলবাবু ও তার সাথে আরও কয়েকজন নেশা করছে আর তাস পেটাচ্ছে। পুলিশ আর সাথে ভায়া ঘরে ঢুকতেই যেন খুন চড়ে গেল মৃদুলবাবুর মাথায়। হঠাৎ একটা কাটারি নিয়ে তেড়ে এলো ভায়ার দিকে, তার সাথে তার সঙ্গীরাও। কিন্তু লাভ হলো না কিছু। পুলিশের লোকেরা তৎক্ষণাৎ ওদের কাবু করেছে। ভায়া বলল, তোমার খেলা শেষ মৃদুলবাবু। কি ভেবেছিলে 2টো খুন করে আর আমাকে ফোনে হুমকি দিয়ে পার পেয়ে যাবে? অফিসার, অ্যারেস্ট দেম। আর বিশ্বাস বাড়িতে খবর পাঠিয়ে দিন, আজ সন্ধ্যাবেলাতেই হবে এক ভয়ঙ্কর সুন্দর খুন। এই ঘটনার জবনিকা পতন। সকাল থেকে ঝড়ের গতিতে যেসব ঘটনা ঘটে চলেছে তার আকস্মিকতার ঠেলায় আমার মাথা পুরো ধরে গিয়েছে। কি যে হচ্ছে কিছুই বুঝতে পারছি না। ভায়া কি প্রমাণ পেল যাতে মৃদুলবাবুকে সে একবারই ঠিক জায়গা থেকে গ্রেফতার করাতে পারল? যাই হোক, এখন সন্ধে হওয়ার প্রতীক্ষা। সন্ধ্যাবেলা বিশ্বাস ভিটেতে গিয়ে দেখলাম বসার ঘরে হরনাথবাবু, মিতালি, কাবেরী, সৃঞ্জয়বাবু আর 2জন পুলিশ কনস্টেবলের সাথে হাতকড়া পরিহিত মৃদুলবাবু। সকলের চোখে মুখে বিষাদের ছায়া। ঘটনার পরিসমাপ্তি সকলেই জানেন, কিন্তু কার্যকারণ সম্পর্কে ব্যাখ্যা করা এই ঘটনার ইতিটানাই এখন ভায়ার কাজ। ভায়া
বলতে শুরু করলো। আলোচনার কেন্দ্রবিন্দু হলেন স্বর্গীয়া শ্রীমতী গৌরী বিশ্বাস। গত 4 দিন আগে রাতের বেলা থেকে হঠাৎ নিখোঁজ হন গৌরী দেবী। এবার কোথায় গেলেন তিনি? আদৌ কি জীবিত নাকি মৃত? ধন্দে পুলিশ। সেই সময় এই কেসে আমার পদার্পণ। শুরুতেই সৃঞ্জয়বাবুর থেকে সংগ্রহ করি তার জেরায় উঠে আসা নানা তথ্য। তারপর আসি এই বাড়িতে, সকলকেই প্রায় জিজ্ঞাসাবাদ করি। কেবল মৃদুলবাবুই সম্পূর্ণ অসহযোগিতা করে চলে যান। আর বাকিদের মধ্যে রামসুন্দর কিছু মিথ্যে কথা বলে, আর মিতালি দেবী কিছু কথা গোপন করেন। কিন্তু কে ঠিক কে মিথ্যে বলছে বা গোপন করছে তা সেদিন ঠিক ধরতে পারিনি। তবে নিশ্চিত হই যে মৃদুলবাবুর কোনো না কোনো ভূমিকা আছে গৌরী দেবীর নিখোঁজ হয়ে যাওয়ার পেছনে। আমার দরকার ছিল কিছু ক্লু বা সূত্র। প্রথম দিন কিছুই পেলাম না সেভাবে আমি। পরদিন আমি নিয়োগ করি আমার কয়েকজন ইনফরমারকে। একজনকে লাগাই রামসুন্দরের পেছনে, আর একজনকে মৃদুলবাবুর পেছনে। সেই দিনই একজন আমাকে ফোন করে জানায় যে সে বিশ্বাস বাড়ি থেকে কিছুটা দূরে, ঠিক আজ যেখানে রামসুন্দরের দেহ উদ্ধার হয়েছে, সেখানে রামসুন্দরকে টাকা নিতে দেখেছে মৃদুলবাবুর কাছ থেকে। কিসের টাকা? এই ভাবনাটা গ্রাস করতে থাকে আমার। দুটো সম্ভাবনা তৈরি হয়। রামসুন্দর এমন কিছু একটা দেখে ফেলেছে যা বলে দিলে, 1, মৃদুলবাবু বিপদে পড়ে যাবেন, তাই টাকা দিয়ে নিজে থেকে রামসুন্দরের মুখ বন্ধ করাচ্ছেন। আবার 2, রামসুন্দর মৃদুলবাবুকে এমন কিছু করতে দেখেছে যা বলে দিলে মৃদুলবাবুর চরম ক্ষতি হয়ে যাবে, তাই ওনাকে ব্ল্যাকমেল করে রামসুন্দর টাকা আদায় করছে। আমি তখনও নিশ্চিত হতে পারিনি যে এর মধ্যে ঠিক কোনটা হয়েছে। সেদিন বিকেলেই আমি গেলাম সিলভার লাইন ফ্যাক্টরিতে। সেখানে গিয়ে যেটা চোখে পড়ল তা আমার মনে জাগালো এক সাংঘাতিক সম্ভাবনার কথা। ফ্যাক্টরির একটা ফার্নেস খারাপ হয়ে গেছে ঠিক সেই রাতেই যে রাত থেকে গৌরী দেবীর নিখোঁজ। ফার্নেসের পাশেই কুড়িয়ে পেলাম একটা লাল কাঁচের চুড়ির ক্ষুদ্র টুকরো। চোখে পড়ল ছিটে পোটা রক্তের দাগ, যা খুব খুঁটিয়ে না দেখলে কারোরই চোখে পড়বে না। তখন যে সম্ভাবনার কথা মাথায় এলো সেটা খুবই ভয়াবহ। গৌরী দেবীকে হত্যা করে সেই মরদেহ ফার্নেসে ফেলে দেওয়া হয়নি তো? যদি তা হয়ে থাকে, সে কাজ কে করল? কারোর একার পক্ষে এ কাজ সম্ভব নয়। আরও একটা খটকা, খুন হলো কোথায়? কারখানায় নাকি বাড়িতে? আর যদি বাড়িতেই হয়ে থাকে তাহলে দেহ কারখানায় এলো কেমন করে? আমি কারখানায় খোঁজ নিয়ে জানতে পারি গৌরী দেবী নিখোঁজ হবার রাতে যে ফার্নেস গেটে পাহারায় ছিল সে তার মায়ের অসুস্থতার কথা বলে গ্রামের বাড়ি চলে গেছে। সন্দেহ আরও দৃঢ় হল। এটাও জানতে পারলাম যে সেই পাহারাদার ছিল মৃদুলবাবুর নেশার সঙ্গী, অর্থাৎ সম্পূর্ণ সন্দেহের নিশানা মৃদুলবাবু। কিন্তু অভাব একটা প্রমাণে। সেই সময় আমি বুঝতে পেরে গিয়েছিলাম অপরাধী মৃদুলবাবু, কিন্তু কোনো পোক্ত সবুজ ছিল না। তখন মনে হলো একবার বিশ্বাস বাড়িতে গিয়ে দেখা উচিত গৌরী দেবীর ঘরটা, যদি কোনো ক্লু পাওয়া যায়। সেই জন্য কবি বলেছেন, যেখানে দেখিবে চাই উড়াইয়া দেখো তাই, পাইলেই পাইতে পারো অমূল্য রতন। হলো যেন ঠিক সেটাই। ওখানেই আবিষ্কার করলাম একটা পিতলের ফুলদানি, যেটা কিনা কিছুটা তুবড়ে গেছে। আমি খোঁজ নিয়ে জানতে পারলাম যে সে ফুলদানিটা কখনো পড়ে যায়নি বা আঘাত পায়নি যাতে সেটা তুবড়ে যায়। আরো ভালো করে দেখে বুঝলাম ফুলদানি তুবড়ে যাওয়া অংশটাকে যেন রোগড়ে ঘষা হয়েছে। ঠিক সেই মুহূর্তে নিশ্চিত হলাম যে এটাই মার্ডার ওয়েপন। তখনও মনে 3টে প্রশ্ন। 1, খুনটা করা হলো কেন? এটা কি পূর্ব পরিকল্পিত খুন নাকি সাময়িক উত্তেজনা বশে খুন? আর মৃতদেহ কারখানা অবধি গেল কিভাবে? 3, রামসুন্দরের ভূমিকাটা ঠিক কি ছিল? আজ সকালে আমার এক ইনফর্মার আমাকে জানালো সে রামসুন্দরকে খুন হতে দেখেছে, কিন্তু কে খুন করেছে তা সে দেখতে পায়নি। আবার আর এক ইনফর্মার জানায় যে সে মৃদুলবাবুকে একজনকে খুন করতে দেখেছে, কিন্তু কে খুন হয়েছে তা সে দেখেনি। আসলে আমি এভাবেই ইনফর্মারদের নিয়োগ করি। যাকে যার উপর নজর রাখতে বলি সে শুধু সেইটুকুই নজর রাখে। এতে করে একজনের আরেকজনকে প্রভাবিত করার সম্ভাবনা কমে যায়। এই খবরগুলো পাওয়ার পর আমি বুঝতে পারি এবার মৃদুলবাবুকে অনায়াসে গ্রেফতার করা যাবে, কারণ পর্যাপ্ত প্রমাণ হাতে আছে। এটাও বুঝি যে রামসুন্দরী মৃদুলবাবুকে ব্ল্যাকমেল করে টাকা নিচ্ছিল, কারণ সে তার মেম সাহেবকে খুন হতে দেখেছে এবং হয়তো লাশ পাচার করতেও সাহায্য করেছে মৃদুলবাবুকে। এখন ঠিক কি হয়েছিল তা মৃদুলবাবুই জানেন। তখনও বাকি দুটো প্রশ্ন, কিভাবে লাশ কারখানাতে গেল আর কেনই বা খুন হলো। কেন খুন হলো সেটারই উত্তর পেলাম আগে। উইল, হ্যাঁ, একটা অদ্ভুত উইল। আজ সকালে হরনাথ বাবুর সঙ্গে কথা বলে জানতে পারি যে তাদের একটা উইল আছে। আসলে সিলভার লাইন ফ্যাক্টরির অর্ধেকটা হরনাথ বাবু তার স্ত্রী গৌরী দেবীর নামে করে দেন,
আর বাকিটা থাকে তার নামে। উইলের নির্দেশ অনুযায়ী হরনাথের মৃত্যুর পর তার সম্পত্তি দান করা হবে একটি অনাথ আশ্রমকে, আর গৌরী দেবীর মৃত্যুর পর তার সম্পত্তি সমানভাবে তার ভাইপো মৃদুল ও ভাইজি মিতালির মধ্যে ভাগ হয়ে যাবে। আর কাবেরী ও রামসুন্দর মাসিক 2000 টাকা করে পাবে সংসার চালানোর জন্য। এই ছিল ইচ্ছাপত্রের বিবরণী। তখন আমি হরনাথ বাবুর থেকে জানতে পারি যে উইলের কথা তিনি, তার স্ত্রী, উকিলবাবু ও তাদের পাড়ার 2জন ব্যক্তি ছাড়া আর কেউ জানে না। ওই 2জন ছিল উইলের সাক্ষী। সে উইলের কথা কোনোভাবে মৃদুলবাবুর কানে আসে, তখনই তিনি তৈরি করেন গৌরী দেবীকে হত্যা করার মাস্টার প্ল্যান। সেই অনুযায়ী দিনটাও নির্বাচন করেন তিনি। এমন একদিন যেদিন হরনাথ বাড়ি থাকবেন না। এরপরেই রামসুন্দরকে সঙ্গে নিয়ে সংগঠিত হয় সেই নারকীয় হত্যাকাণ্ড। ভাইপো মৃদুলের ডাকেই হয়তো দরজা খোলেন পিসি গৌরী। তিনি জানতেনও না যে করুণ পরিণতি হতে চলেছে তার। রামসুন্দরের ভূমিকা অবশ্য ছিল শুধু বিশ্বাস বাড়ি থেকে লাশ গাড়িতে তুলে দেওয়া অবধি। হ্যাঁ, এবার প্রশ্ন হলো কোন গাড়ি? হরনাথ বাবুদের একটাই গাড়ি, সেটা হলো ফিয়ার্ড, কিন্তু সেটা নিয়ে তো উনি ওনার বন্ধুর জন্মদিনের নিমন্ত্রণ রক্ষা করতে গিয়েছিলেন। তাহলে লাশ গেল কিভাবে? তখনই মনে হলো আরও একটা গাড়ি আছে, কারখানার গাড়ি। মাল আনানোর কাজে যে ছোট ট্রাক সদৃশ ব্যবহার হয় সেই গাড়ি। আর তার চাবি থাকতো সেই ফার্নেস গেটের রক্ষীর কাছে, যে কিনা মায়ের অসুখের বাহানা দিয়ে গ্রামে পালিয়েছে। তারও খোঁজ চালাচ্ছে পুলিশ। ওই রক্ষীকে হাত করা মৃদুলবাবুর জন্য খুব সহজ কাজ ছিল। তাই বাড়িতে উনি সাহায্য নিলেন রামসুন্দর, আর কারখানায় গিয়ে সাহায্য নিলেন ওই রক্ষীর। রাতে ফার্নেসের কাজ হয় না, শুধু ডিজাইনিং ও আকৃতি প্রদানের কাজ হয় সেই সময়। তাই সন্তর্পণে মৃতদেহ ফার্নেসে জ্বালিয়ে দেন তারা। এত অবধি শুনে হাউ হাউ করে কেঁদে ফেললেন হরনাথ বাবু। মিতালি এসে আঁচলে তার চোখ মুছিয়ে দেন। আর মিতালি দেবী, আপনি কি গোপন করেছিলেন সেটাও বলি, কি বলেন? আসলে আপনার ভাই আপনাকে উইলটার কথা বলেছিলেন, আর সেই থেকে আপনারও নিজের ভাইয়ের প্রতি একটা সন্দেহ জন্মায় যে সেও পিসিমাকে হত্যা করতে পারে। যদি আমায় এটা আগে বলতেন তবে হয়তো রামসুন্দরকে বাঁচাতে পারতাম। এবার কাবেরী ডুকরে কেঁদে উঠলেন। চলুন সৃঞ্জয়বাবু, এবার আমরা উঠি। এখানে আমাদের কাজ শেষ, এবার আপনার পালা। অনেক ধন্যবাদ ইন্সপেক্টর, আপনার সাহায্য সবসময় এরকমভাবে না পেলে হয়তো এই ভয়ঙ্কর সুন্দর খুনের কিনারা আমি এত তাড়াতাড়ি করতে পারতাম না। আপনার সাথে কাজ করার সৌভাগ্য লাভ করে আমি ধন্য ব্যোমকেশবাবু। আপনার তীক্ষ্ণ বুদ্ধির প্রশংসা যতই করি ততই কম মনে হয় মশাই। আশা করি শীঘ্রই দেখা হবে আবার। ফিরতি পথে ভায়া বলল, বুঝলে অজিত, এই কেসটা অন্য কেসগুলোর থেকে দুটো কারণে আলাদা। প্রথমত অবশ্যই হত্যা পদ্ধতির নৃশংসতা, আর দ্বিতীয়ত খুনের কারণ খোঁজা। আসলে বেশিরভাগ কেসে খুন কেন আর কিভাবে হলো সেটা আগে বুঝতে পারে, কিন্তু এখানে ঠিক তার উল্টো। কে খুন করেছে সেটা আগেই বুঝতে পেরেছিলাম, কিন্তু কি জন্যে আর কিভাবে খুন করবে সেটা ধরতেই অনেকটা সময় লাগলো। আর এখানে খুনির বিরুদ্ধে সার্কামস্টেন্সিয়াল এভিডেন্স ব্যতীত খুব বেশি প্রমাণও আমাদের হাতে ছিল না। তাই এই হত্যাটা যেমন ভয়ানক, তেমনি আবার সুন্দরও বটে। এই জন্যই বলে বন্ধু, জানার কোনো শেষ নেই, শেখার কোনো বয়স নেই। ওর কথা শুনে আমি মুচকি হাসলাম। কি বিচিত্রই এই দুনিয়া, কত রকম মানুষ, কত রকম অপরাধী, কত রকম তাদের অপরাধ। দুর্গা মা সব অসুরকে মনে হয় কখনোই বিনষ্ট করতে পারেন না। এই কেসটা বড়ই অদ্ভুত। এই রকম কেস আমার জীবনে তো এখনো আসেনি, আর ভায়ার সাথে থেকে এটা আমি উপভোগও করেছি ভালো মতো।